আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মনোবিজ্ঞানের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ফারহানা তাসমিন, প্রভাষক মনোবিজ্ঞান, আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ, তেলিহাটি, শ্রীপুর, গাজীপুর। পাঠ পরিচিতি: উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান প্রথম পত্র, বিষয় কোড 123, অধ্যায় প্রথম, মনোবিজ্ঞান পরিচিতি। এই ছবিটিতে কি দেখতে পাচ্ছ তোমরা? ছবিটি দেখে কি মনে হচ্ছে তোমাদের? একটি গাছ দেখছো, তাই না? একটি গাছে বিভিন্ন অংশ রয়েছে, শাখা প্রশাখা, বিভিন্ন রকম পাতা, মূল, বিভিন্ন রকমের অংশ রয়েছে। এই যে শাখা প্রশাখা। আচ্ছা বলো তো, মনোবিজ্ঞান কাকে বলে? জীবিত প্রাণী, বিশেষ করে মানুষের আচরণ ও মানসিক প্রক্রিয়া বিজ্ঞানসম্মত অনুধান হলো মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানে আলোচনার বিষয় হলো জীবিত প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্পর্কে বৈজ্ঞানিক পদ্ধতিতে জ্ঞান লাভ করা এবং মনোবিজ্ঞানে মানব জীবনের বিভিন্ন সমস্যার সমাধানে অর্জিত জ্ঞানের প্রয়োগ করা। মনোবিজ্ঞানীগণ মানব জীবনের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করে যাচ্ছেন। এসব গবেষণাকে কেন্দ্র করে মনোবিজ্ঞানের নতুন ক্ষেত্র বা শাখার উদ্ভব। একটা গাছের যেমন বিভিন্ন রকম শাখা প্রশাখা রয়েছে, এরকম মনোবিজ্ঞানেরও বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে। মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে, দেখো: সোশ্যাল, ডেভেলপমেন্টাল, ক্লিনিক্যাল, পার্সোনালিটি, বায়োলজিক্যাল, এডুকেশনাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অর্গানাইজেশনাল সাইকোলজি। আমাদের আজকের পাঠ মনোবিজ্ঞানের শাখাসমূহ, ফিল্ডস, ব্রাঞ্চেস অফ সাইকোলজি এর কাউন্সিলিং ও চিকিৎসা মনোবিজ্ঞান। আজকে মনোবিজ্ঞানের শাখাসমূহ কী কী, আর মনোবিজ্ঞানের শাখাসমূহের দুইটি শাখা, কাউন্সিল ও চিকিৎসা মনোবিজ্ঞান সম্পর্কে আমরা পড়ব। এই পাঠ শেষে মনোবিজ্ঞানের শাখাসমূহ কী কী তা বলতে পারবে। কাউন্সিলিংয়ের লক্ষ্য কী কী তা বলতে পারবে। কাউন্সিলিংয়ের পরিধি ব্যাখ্যা করতে পারবে। চিকিৎসা মনোবিজ্ঞান কাকে বলে তা বলতে পারবে। চিকিৎসা মনোবিজ্ঞানের কর্মপরিধি কী কী তা ব্যাখ্যা করতে পারবে। মনোবিজ্ঞানীগণ কী করেন? মানব জীবনের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করে থাকেন। এসব গবেষণাকে কেন্দ্র করে কি মনোবিজ্ঞানের নতুন নতুন ক্ষেত্র বা শাখার উদ্ভব হয়েছে। এই শাখাগুলো আমাদের মনোবিজ্ঞান বিভিন্ন রকম শাখা রয়েছে। আমাদের সিলেবাসে যে কয়টি শাখা, সেই শাখাগুলি হচ্ছে মনোবিজ্ঞানের প্রথম পত্রের সিলেবাসে যে শাখা: কাউন্সিলিং মনোবিজ্ঞান, শিল্প মনোবিজ্ঞান, চিকিৎসা মনোবিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান, সমাজ মনোবিজ্ঞান।
তাহলে আমাদের মনোবিজ্ঞান প্রথম পত্রের একাদশ শ্রেণী মনোবিজ্ঞান প্রথম পত্রের সিলেবাসে মনোবিজ্ঞানে কী কী শাখাসমূহ রয়েছে দেখো। কাউন্সিলিং মনোবিজ্ঞান, শিল্প মনোবিজ্ঞান, চিকিৎসা মনোবিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান, সমাজ মনোবিজ্ঞান। আজকে আমরা কাউন্সিলিং মনোবিজ্ঞান ও চিকিৎসা মনোবিজ্ঞান সম্পর্কে পড়ব। কাউন্সিলিং মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানে কাউন্সিলিং হলো একটি সম্পর্কমূলক প্রক্রিয়া যেখানে ব্যক্তি তার সমস্যাসমূহ মোকাবেলা করতে পারে না। এখানে ব্যক্তি কি করে, তার সমস্যাসমূহ মোকাবেলা করতে পারে না এবং নির্দেশনা মনোবিজ্ঞানী তার প্রশিক্ষণ ও অভিজ্ঞতার ভিত্তিতে ব্যক্তিগত বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে। তাহলে মনোবিজ্ঞানে কাউন্সিলিং কি? একটি সম্পর্কমূলক প্রক্রিয়া। কাউন্সিলিংটা হচ্ছে একটি সম্পর্কমূলক প্রক্রিয়া যেখানে ব্যক্তি তার সমস্যাসমূহ মোকাবেলা করতে পারে না এবং নির্দেশনা মনোবিজ্ঞানী তার প্রশিক্ষণ অভিজ্ঞতার ভিত্তিতে ব্যক্তিগত বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে থাকেন। দেখো, শিল্পায়ন, শহরাঞ্চল, শহরায়ন, বিশ্বায়ন ও প্রযুক্তির এই যুগে কাউন্সিলিং মনোবিজ্ঞান ব্যক্তির বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে থাকে, যেমন শিক্ষাগত, পেশাগত, পারিবারিক, বৈবাহিক ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যা। কাউন্সিলিং শব্দটি এসেছে কাউন্সেল থেকে, যার অর্থ উপদেশ প্রদান বা পরামর্শ দান। তবে মনোবিজ্ঞানে কাউন্সিলিং হলো সাহায্যকারী প্রক্রিয়া। মনোবিজ্ঞানে কাউন্সিলিং কি? সাহায্যকারী প্রক্রিয়া। মনোবিজ্ঞানে কাউন্সিলিং হলো একটি সম্পর্কমূলক প্রক্রিয়া যেখানে কি ব্যক্তি তার সমস্যাসমূহ মোকাবেলা করতে পারে না এবং নির্দেশনা মনোবিজ্ঞানী তার প্রশিক্ষণ অভিজ্ঞতার ভিত্তিতে ব্যক্তিগত বিভিন্ন সমস্যার সমাধান করে থাকেন। কাউন্সিলিংয়ের প্রধান লক্ষ্যসমূহ কি দেখো। আচরণ পরিবর্তনে সাহায্য করা, আত্মরক্ষার দক্ষতা বৃদ্ধি। আচরণ পরিবর্তনে সাহায্য করা, সমস্যাগ্রস্ত ব্যক্তি যেন সমাজে সীমাবদ্ধতা ও জটিলতার মধ্য থেকেও নিজের জীবনকে অধিকতর কার্যকর ও সাফল্যজনকভাবে গড়ে তুলতে পারে, সেই লক্ষ্যে কাউন্সিলিং দেওয়া হয়। আচরণ পরিবর্তনে সাহায্য করে কাউন্সিলিং মনোবিজ্ঞান। তারপর আত্মরক্ষার দক্ষতা বৃদ্ধি। বিকাশ প্রক্রিয়ার সময় প্রায় সকল শিশু কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকে। ছোট থেকে বড় হওয়ার সময় সকল শিশু বা কিশোরীরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকে। মা বাবা, ভাই বোন, খেলার সাথী, শিক্ষক দ্বারা আরোপিত প্রত্যাশা ও চাহিদাসমূহ শিশুকে সমস্যার দিকে ধাবিত করে। এ ধরনের অসামঞ্জস্যপূর্ণ প্রত্যাশার কারণে শিশুর বিকাশের ক্ষেত্রে আচরণগত সমস্যা ও অদক্ষতার সৃষ্টি হতে পারে। মা বাবা, ভাই বোন, খেলার সাথীরা যদি অতিরিক্ত তাদের বিভিন্ন রকমের আরোপিত প্রত্যাশা ও চাহিদাসমূহ পূরণ করতে গিয়ে শিশুর বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়। আর এরকম সমস্যার সম্মুখীন হওয়ার কারণে শিশুর বিভিন্ন ধরনের আচরণগত সমস্যা ও অদক্ষতার সৃষ্টি হতে পারে। কাউন্সিলিংয়ের মাধ্যমে আত্মরক্ষার কৌশল ও দক্ষতা শেখানো হয়ে থাকে। তাহলে কি কাউন্সিলিংয়ের মাধ্যমে কাউন্সিলিং কী করে? আচরণ পরিবর্তনে সাহায্য করে, আত্মরক্ষার দক্ষতা বৃদ্ধিতে কাউন্সিলিং সাহায্য করে। সিদ্ধান্ত গ্রহণ। সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সিদ্ধান্ত গ্রহণে তাকে সক্ষম করে তোলা হচ্ছে কাউন্সিলিংয়ের লক্ষ্য। সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তোলা হচ্ছে গিয়ে কাউন্সিলিংয়ের লক্ষ্য। কাউন্সিলিং মনোবিজ্ঞানীগণ, কাউন্সিলররা যারা পরামর্শ প্রদান করে থাকেন, তারা ব্যক্তিকে সমস্যার সমাধান করে দেন না, কিন্তু সমস্যার সমাধানে সাহায্য করে থাকেন।
সমস্যাগ্রস্ত ব্যক্তিকে কী করেন? সমস্যার সমাধানে সাহায্য করে থাকেন এবং সিদ্ধান্ত গ্রহণে তাকে সক্ষম করে তোলা। কাউন্সেলিংয়ের লক্ষ্য ব্যক্তি কী সিদ্ধান্ত নিবে, বিকল্প পন্থা হিসেবে কোনটিকে সে বেছে নিবে তা কাউন্সেলিংয়ের কাজ নয়। কাউন্সেলর ব্যক্তিকে কেন সিদ্ধান্ত নিবে তা বোঝানোর চেষ্টা করেন। কেন সিদ্ধান্ত নেবেন সেটা বোঝানোর চেষ্টা করেন। ব্যক্তি কী সিদ্ধান্ত নেবে বা তার বিকল্প পন্থা কী নিবে তা বেছে নেওয়া বা বাছাই করা কাউন্সেলরের কাজ নয়। কাউন্সেলর ব্যক্তিকে কেন সিদ্ধান্ত নেবে তা বোঝানোর চেষ্টা করেন। সম্পর্ক উন্নয়ন। কাউন্সেলিংয়ের আরেকটা লক্ষ্য হচ্ছে গিয়ে সম্পর্ক উন্নয়ন। অনেক ব্যক্তি সমাজের অন্যদের সাথে সম্পর্ক বজায় রেখে চলতে পারে না, অর্থাৎ সম্পর্ক তৈরির ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়ে থাকে। কাউন্সিলর অন্যদের সাথে ব্যক্তির সম্পর্ক উন্নয়নে সাহায্য করে থাকেন। নির্দেশনা মনোবিজ্ঞানীগণ কী করেন? অন্যদের সাথে ব্যক্তির সম্পর্ক যাতে উন্নয়ন হয় সেজন্য সাহায্য করে থাকেন। ব্যক্তির ক্ষমতার উন্নয়ন। প্রতিটি ব্যক্তির মধ্যে কোনো না কোনো ক্ষমতা বিদ্যমান থাকে। প্রতিটা ব্যক্তির মধ্যে কোনো না কোনো ক্ষমতা বিদ্যমান থাকে। সমস্যাগ্রস্ত ব্যক্তি অনেক সময় তার যোগ্যতা ও ক্ষমতা বুঝতে পারে না, আর এজন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। কাউন্সিলর ব্যক্তির সাফল্য ও ক্ষমতা বিকশিত বা তা জাগিয়ে তুলতে সহায়তা করেন। তাহলে কাউন্সিলিংয়ের প্রধান লক্ষ্যসমূহ কী কী? আচরণ পরিবর্তনে সাহায্য করা, আত্মরক্ষার দক্ষতা বৃদ্ধি, সিদ্ধান্ত গ্রহণ, সম্পর্ক উন্নয়ন, ব্যক্তির ক্ষমতা উন্নয়ন। কাউন্সিলিংয়ের পরিধি। কাউন্সিলিংয়ের পরিধি 1 নম্বর হচ্ছে প্রতিকারমূলক ভূমিকা। প্রতিকারমূলক ভূমিকা এক্ষেত্রে কাউন্সিলিং সাইকোলজিস্ট বা কাউন্সেলর একটি দল বা একজন ব্যক্তির সমস্যা নিরূপণ করে তার সমাধানে সাহায্য করে থাকেন। ব্যক্তিগত কাউন্সিলিং বা সাইকোথেরাপি ব্যক্তি বা দলীয় পর্যায়ের কাজ নিরূপণ করে তা সমাধানে সাহায্য করে থাকেন। এই পর্যায়ে কী করা হয়? কাউন্সিলিং এ সাইকোলজিস্ট বা কাউন্সেলর একটি দল বা একজন ব্যক্তির সমস্যা নিরূপণ করে সমাধানে সাহায্য করে থাকেন। ব্যক্তিগত কাউন্সিলিং বা সাইকোথেরাপি ব্যক্তি বা দলীয় পর্যায়ে কাজ করে। কাউন্সিলরগণ ক্রান্তি লগ্নে সাহায্য করে থাকে। এ পর্যায়ে স্কুলের শিক্ষার্থীদের সমস্যা সমাধানের সংকটময় পরিস্থিতি এবং বিভিন্ন প্রকার চিকিৎসামূলক সেবায় সাহায্য করা হয়। 2 নম্বর হচ্ছে নিবৃত্তিমূলক ভূমিকা। কোনো সমস্যার সৃষ্টির পূর্বেই তা নিরসন বা বাধা দেওয়ার ব্যবস্থা করা। কোনো সমস্যা সৃষ্টির পূর্বেই তা নিরসন বা বাধা দেওয়ার চেষ্টা করাটাই হচ্ছে কি নিবৃত্তিমূলক ভূমিকা। শিক্ষা ব্যবস্থায় যেন কোনো সমস্যা দেখা না যায় তার পন্থা অবলম্বন করা হয় নিবৃত্তিমূলক ভূমিকায়। শিক্ষার মানসিক দিক শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা হয়। শিক্ষার্থীর মানসিক দিক কী করা হয়? শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা হয়। 3 নম্বর হচ্ছে শিক্ষা ও বিকাশমূলক ভূমিকা। ব্যক্তি চিন্তা করতে কোনো কিছু অর্জন করতে অর্জিত ইতিবাচক অভিজ্ঞতাসমূহ কাজে লাগাতে সাহায্য করে থাকে। ফলে সমস্যাগ্রস্ত ব্যক্তিরা নিজস্ব ক্ষমতা ব্যবহারে উদ্বুদ্ধ হয়। সমস্যাগ্রস্ত ব্যক্তিরা তাদের নিজের ক্ষমতা উন্নয়ন করে তাদের নিজস্ব ক্ষমতা ব্যবহারে উদ্বুদ্ধ হয় শিক্ষা বিকাশমূলক ভূমিকার কারণে। তাহলে কাউন্সিলিংয়ের পরিধি কি? প্রতিকারমূলক ভূমিকা, নিবৃত্তিমূলক ভূমিকা, শিক্ষা ও বিকাশমূলক ভূমিকা।
কলেজে হলে দলীয় কাজ করতে দিতাম, এখন তোমরা চেষ্টা করো। মেধাবী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিএসই ও রংপুর মেডিকেল কলেজে ভর্তির জন্য চান্স পেয়েছে, কোথায় ভর্তি হবে সিদ্ধান্ত নিতে পারছে না, শিক্ষক তাকে মনোবিজ্ঞানীর পরামর্শ নিতে বলেন। দৃশ্যকল্পে রাজীবের আচরণ মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করে ব্যাখ্যা করো। সে কী করছে, সিদ্ধান্ত নিতে পারছে না, তখন সে কার কাছে যাবে। দৃশ্যকল্পে রাজীবের আচরণ মনোবিজ্ঞান কোন শাখা আলোচনা করা হয়, অবশ্যই কাউন্সিলিং মনোবিজ্ঞান আলোচনা করা হয়। কাউন্সিলিং মনোবিজ্ঞান কী করে, সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে থাকে, সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে কাউন্সিলিং মনোবিজ্ঞান। আর এটাই হচ্ছে কাউন্সিলিংয়ের লক্ষ্য। অর্থাৎ দৃশ্যকল্পে রাজীবের আচরণ মনোবিজ্ঞানের কাউন্সিলিং মনোবিজ্ঞান শাখা আলোচনা করা হয়। এটা তোমরা কাউন্সিলিং মনোবিজ্ঞান কাকে বলে, কাউন্সিলিং মনোবিজ্ঞানের লক্ষ্য, কাউন্সিলিং মনোবিজ্ঞানের পরিধি সহ উদ্দীপক সহ ব্যাখ্যা করবে। চিকিৎসা মনোবিজ্ঞান, ক্লিনিক্যাল সাইকোলজি। চিকিৎসা মনোবিজ্ঞান হলো যেখানে মনোবিকৃতি চিকিৎসা, মানসিক রোগীদের পরামর্শ দান, রোগের কারণ, উৎস ও প্রতিরোধ সম্পর্কে আলোচনা করা হয়। চিকিৎসা মনোবিজ্ঞান হচ্ছে মনোবিজ্ঞান একটি অন্যতম প্রায়োগিক শাখা। আমেরিকার মনোবিজ্ঞানীগণের 38% মানসিক রোগের চিকিৎসায় নিয়োজিত। চিকিৎসা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শাখা যেখানে মনোবিকৃতির চিকিৎসা, মানসিক রোগীদের পরামর্শ দান, রোগের কারণ, উৎস ও প্রতিরোধ সম্পর্কে আলোচনা করা হয়। আমাদের দেশেও কয়েকজন চিকিৎসা মনোবিজ্ঞানী মানসিক রোগীদের সমস্যা নিয়ে কাজ করে থাকেন। চিকিৎসা মনোবিজ্ঞানীরা মানসিক রোগীদের সমস্যা নিয়ে কাজ করে থাকেন। আর কাউন্সিলিং নির্দেশনা মনোবিজ্ঞানীরা কী করেন, সমস্যাগ্রস্ত ব্যক্তিদের সমস্যা দানে বা পরামর্শ দানে সাহায্য করে থাকেন। আর চিকিৎসা মনোবিজ্ঞানীরা মানসিক রোগীদের সমস্যা নিয়ে কাজ করে থাকেন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ খোলা হয়েছে। চিকিৎসা মনোবিজ্ঞান মূলত একটি পেশা। এই পেশায় নিয়োজিত মনোবিজ্ঞানীগণ মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করে থাকেন। চিকিৎসা মনোবিজ্ঞানের কর্মপরিধি। চিকিৎসা মনোবিজ্ঞানীগণ কী করেন, মানসিক হাসপাতালে দায়িত্ব পালন করেন, স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন, শিশু উন্নয়ন কেন্দ্র, কিশোর উন্নয়ন কেন্দ্রে চিকিৎসা মনোবিজ্ঞানীরা কাজ করেন, সংশোধনমূলক প্রতিষ্ঠানে কাজ করেন চিকিৎসা মনোবিজ্ঞানীরা, মানসিক প্রতিবন্ধী ও মাদক চিকিৎসা কেন্দ্রে কাজ করে থাকেন চিকিৎসা মনোবিজ্ঞানীরা, বেসরকারি সংস্থা ও এনজিওতে কাজ করে থাকেন চিকিৎসা মনোবিজ্ঞানীরা। প্রতিষ্ঠান বা সংস্থায় চিকিৎসা মনোবিজ্ঞানীগণ যেসব দায়িত্ব পালন করেন সেগুলো হচ্ছে, মানসিক সমস্যাগ্রস্তদের চিকিৎসা দিয়ে থাকেন চিকিৎসা মনোবিজ্ঞানীরা, পরামর্শ প্রদান করে থাকেন চিকিৎসা মনোবিজ্ঞানীরা, বিভিন্ন অভিজ্ঞতা প্রয়োগ করে রোগের মূল্যায়ন করেন চিকিৎসা মনোবিজ্ঞানীরা, উপদেশ ও নির্দেশনা প্রদান করেন চিকিৎসা মনোবিজ্ঞানীরা, শিক্ষকতা করে থাকেন, গবেষণা কর্মে অংশ নেন, প্রশাসনিক দায়িত্ব পালন করেন চিকিৎসা মনোবিজ্ঞানীরা। চিকিৎসা মনোবিজ্ঞান ও কাউন্সিলিং মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য বোঝার সুবিধার্থে শব্দ দুটির মূলের দিকে তাকানো যাক। ক্লিনিকের শব্দটির উৎপত্তি গ্রিক ক্লাইন শব্দ থেকে, যার অর্থ হচ্ছে বিছানা। অর্থাৎ ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাজ হচ্ছে শয্যাশায়ী, আরও সঠিকভাবে বলতে গেলে গুরুতর অসুস্থদের চিকিৎসা করা। গুরুতর অসুস্থদের, মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসা করা হচ্ছে গিয়ে চিকিৎসা মনোবিজ্ঞানদের কাজ। সিজোফ্রেনি, ক্লিনিক্যাল ডিপ্রেশন জাতীয় রোগ যেগুলো মানুষের স্বাভাবিক জীবনযাপনকে একেবারে থামিয়ে দেয়, এগুলো হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের ক্ষেত্র। বিভিন্ন মানসিক রোগের চিহ্নিতকরণ, চিকিৎসা, গবেষণা সংক্রান্ত
কাজ করেন ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা। এই জন্য ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের পাওয়া যায় বিভিন্ন মেন্টাল ইনস্টিটিউটে। অন্যদিকে কাউন্সিলিং শব্দটি এসেছে কাউন্সিল থেকে। কাউন্সিলিং শব্দটি কোথা থেকে এসেছে? কাউন্সিল থেকে, যার অর্থ হচ্ছে উপদেশ প্রদান বা পরামর্শ দান। ঐতিহাসিকভাবে কাউন্সিলিং সাইকোলজিস্টদের কাজ ছিল মানুষের জীবনের নানা ক্ষেত্রে পরামর্শ দেওয়া, স্ট্রেস, সামাজিক সম্পর্ক, সিদ্ধান্ত নিতে জটিলতা, এসব ক্ষেত্রে সাহায্য দিয়ে থাকেন কাউন্সিলিং সাইকোলজিস্টরা। অর্থাৎ এই সেবা গ্রহণকারীরা নেসেসারিলি অসুস্থ নন। কাউন্সিলিং সাইকোলজিস্টরা কাজ করেন মানসিক রোগ প্রতিরোধে। মোটা দাগে তাদের কাজ হচ্ছে একটি সুস্থ জনগোষ্ঠীকে সাহায্য করা। এই কারণে উন্নত বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠান, অফিস প্রভৃতি জায়গায় কাউন্সিলিং সাইকোলজিস্টদের নিয়োগ দেওয়া হয়ে থাকে। বাংলাদেশেও এর প্র্যাকটিস শীঘ্রই হতে যাচ্ছে। কাউন্সিলররা যা পারেন তা হলো বিভিন্ন অভিজ্ঞার মাধ্যমে পরীক্ষা করে আচরণ ও মানসিক প্রক্রিয়ার সমস্যা চিহ্নিত করে নতুন কোনো ভাবনায় যুক্ত করার মধ্য দিয়ে কাউকে মনোকষ্ট থেকে রেহাই দেওয়া ও সমস্যা সমাধানে সাহায্য করা। তাহলে কাউন্সিলররা কি করেন? বিভিন্ন সমস্যা চিহ্নিত করে নতুন কোনো ভাবনা যুক্ত করার মধ্য দিয়ে কাউকে মনোকষ্ট থেকে রেহাই দেওয়া এবং সমস্যা সমাধানে সাহায্য করে থাকেন কাউন্সিলররা। কারো যদি কোনো সমস্যা গ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানে সাহায্য করেন কাউন্সিলররা। আর কাউন্সিলরদের ঔষধ দেওয়ার এখতিয়ার নেই। মনোচিকিৎসক মানসিক রোগীদের সমস্যা নিয়ে কাজ করেন এবং মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করেন। মনোচিকিৎসকের ওষুধ দেওয়ার এখতিয়ার আছে। মনোচিকিৎসা হলো একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। 20 থেকে 40টি সেশন সম্পন্ন করা হয়। 6 থেকে 2 বছর বা আরও বেশি সময় লাগে। ক্লায়েন্ট সম্পূর্ণ আরোগ্য নাও হতে পারে। আর কাউন্সিলিং হচ্ছে একটা সংক্ষিপ্ত প্রক্রিয়া। 8 থেকে 12টি সেশন লাগে। সেশন সম্পন্ন করা হয় 8 থেকে 12টি সেশন সম্পন্ন করা হয় কাউন্সিলিংয়ে। 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। কাউন্সিলিংয়ের ক্ষেত্রে যন্ত্রপাতির প্রয়োজন নেই। জোড়ায় কাজ। কলেজে হলে তোমাদেরকে দুইজন করে আমি কাজটি করতে দিতাম। কাউন্সিলিং সাইকোলজিস্ট ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কখন কাকে প্রয়োজন। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো কখন কাউন্সিলিং সাইকোলজিস্ট আর কখন ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের প্রয়োজন। আমাদের মতো সাধারণ সমস্যা যারা জনগণ রয়েছে আমরা তাদের যখন আমরা কোনো সমস্যায় পড়বো সমাধানে সাহায্য করে থাকেন কাউন্সিলিং সাইকোলজিস্টরা। আর যারা মানসিক সমস্যাগ্রস্ত থাকে, মাদকাসক্ত থাকে, তাদের চিকিৎসা প্রদানে ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা সাহায্য করে থাকেন। তোমরা পাঠ্য বই সাহায্য নিয়ে এর উত্তরটা লিখে ফেলবে। মূল্যায়ন এতক্ষণ যা আমি পড়িয়েছি তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। কাউন্সিলিং মনোবিজ্ঞান কাকে বলে? কাউন্সিলিংয়ের লক্ষ্য কী কী? কাউন্সিলিংয়ের পরিধি ব্যাখ্যা করো। চিকিৎসা মনোবিজ্ঞান কাকে বলে? চিকিৎসা মনোবিজ্ঞানের কর্মপরিধি কী কী? আশা করি উত্তর দিতে পেরেছ। বাড়ি কাজ। কাউন্সিলিং মনোবিজ্ঞান কাকে বলে? কাউন্সিলিংয়ের লক্ষ্য কী কী? কাউন্সিলিংয়ের পরিধি ব্যাখ্যা করো। চিকিৎসা মনোবিজ্ঞান কাকে বলে? চিকিৎসা মনোবিজ্ঞানের কর্মপরিধি কী কী ব্যাখ্যা করো। কাউন্সিলিং ও চিকিৎসা মনোবিজ্ঞানের পার্থক্য বিশ্লেষণ করো। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সাহায্য নিয়ে এবং আজকের ভিডিও লেকচারের সাহায্য নিয়ে এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করে বাসায় বসে মনোযোগ সহকারে পড়ে ফেলবে। আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।